চ্যাপ্টার ২৭৬ রাফটার পাউন্ড। ইন্টিস রিপাবলিক থেকে হর্নাসিস পর্বতমালা পেরিয়ে লোয়েন কিংডমের ঠিক পশ্চিম দিকে অবস্থিত ছিল সিভেলাউস প্রিফেকচার। আর ব্যাকল্যান্ডে এই জায়গার নামেই একটা রাস্তার নামকরণ করা হয়েছিল, যেটা ছিল এমপ্রেস বোরোর এক প্রান্তে, যেখানে আবার রাজধানীর পুলিশ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারও অবস্থিত ছিল। মনের শান্তির জন্য অনেকেই এই জায়গাটাতে পাকাপাকিভাবে বসবাস করতে চাইত, আর রাফটার পাউন্ড ছিল ঠিক তাদেরই একজন। ইউনিট ২৯-এর উষ্ণ অ্যাক্টিভিটি রুমের বন্ধ জানালার পাশে দাঁড়িয়েছিল ব্যারনেট পাউন্ড, পরনে তার সুতির তৈরি নরম পাজামা, আর সে আড়াআড়িভাবে রাস্তার ওপাশে সিভেলাউস ইয়ার্ডের দিকে তাকিয়েছিল। তার বয়স ৪০-এর কোঠার শুরুর দিকে হলেও মাথার দুপাশের চুল ইতিমধ্যেই সাদা হতে শুরু করেছিল। তার চোখগুলো ছিল ফোলা ফোলা, আর চেহারায় স্পষ্ট বলিরেখার ছাপ পড়ে গিয়েছিল। তার শরীর থেকে সবসময় অ্যালকোহলের একটা উৎকট গন্ধ বের হতো। রাফটারের পেছনে মেঝেতে কিছু ছেঁড়া লঞ্চেরি পড়েছিল, আর ঠিক তার উল্টো দিকে জ্বলছিল একটা ফায়ারপ্লেস। ব্যারনেট পাউন্ড তার গ্লাসটা তুলল এবং এক চুমুকে বাকি তরলটুকু গিলে ফেলল। এরপর সে ধীর পায়ে দরজার দিকে হেঁটে গেল এবং একটু ঘুমানোর জন্য নিজের বেডরুমে ফিরে আসল। ফায়ারপ্লেসের তাপ ছড়ানোর জন্য কোনো পাইপ না থাকায় অ্যাক্টিভিটি রুম থেকে বের হওয়ার সাথে সাথেই সে হেমন্তের শেষের দিকের হাড় কাঁপানো শীতটা টের পেল। ড্যামেট! রাফটার পাউন্ড বিড়বিড় করে গালি দিল, তারপর টলতে টলতে বেডরুমের দরজার কাছে গিয়ে হ্যান্ডেলটা ঘোরাল। বেডরুমটা ছিল পুরোপুরি অন্ধকার, শুধু একটা হালকা লালচে আলো ভেতরে এসে পড়ছিল। রাফটার পেছনের দরজাটা বন্ধ করে বিছানায় এলিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তেই তার চোখ দুটো হঠাৎ স্থির হয়ে গেল। পর্দার পাশে একটা চেয়ারে চুপচাপ বসে আছে একটা অবয়ব। সেই মানুষটার পরনে ছিল ছাই নীল রঙের প্যান্ট আর একটা ক্যাপ। তার পুরো শরীরটা অন্ধকারের ছায়া একদম মিশেছিল। ব্যারনেট পাউন্ডের দৃষ্টি টের পেয়ে লোকটা ধীরে ধীরে মাথা তুলল এবং তার দিকে তাকাল। তার মুখটা লাল, হলুদ আর সাদা রঙে মাখানো ছিল, দেখতে ঠিক একটা অদ্ভুত ক্লাউনের মতো লাগছিল। রাফটার ঠিক চিৎকার করে দৌড়ে পালানোর কথা ভাবছিল, কিন্তু তখনই সে দেখল একটা রিভলভার সোজা তার দিকে তাক করা আছে, আর সে দুটো গম্ভীর এবং কর্কশ বাক্য শুনতে পেল। আমি তোমাকে কোনো বোকামি না করার পরামর্শ দিচ্ছি। যদি তুমি সহযোগিতা করো, আমি তোমার কোনো ক্ষতি করব না, আর তোমার জিনিসপত্র কেড়ে নেব না, যদি তোমার কাছে আদৌ কিছু অবশিষ্ট থাকে। রাফটার পাউন্ডের চেহারার অভিব্যক্তি কয়েকবার বদলে গেল এবং সে খুব বাধ্য ছেলের মতো বেডরুমের দরজাটা বন্ধ করে দিল। তারপর সে হাত দুটো অর্ধেক তুলে বিছানার এক প্রান্তে গিয়ে বসল। তুমি আমার কাছে কি চাও? মাতাল অবস্থায় হেঁচকি তুলে সে কথাটা বলল, আর তার শরীরটা হালকা কাঁপছিল যখন সে মনে করিয়ে দিল সিভেলাউস ইয়ার্ড কিন্তু রাস্তার ঠিক ওপাশেই। আমি জানি, কিন্তু আমার মনে হয় সিভেলাউস ইয়ার্ডের চেয়ে আমি তোমার বেশি কাছে আছি। একটা ক্লাউনের ছদ্মবেশে থাকা ক্লাইন মোরেত্তি নিজের গলার স্বর আর কথা বলার ভঙ্গি পাল্টে তাকে সতর্ক করে বলল, আর আমার উদ্দেশ্য হল শুধু তোমাকে কয়েকটা প্রশ্ন করা। সিভেলাউস স্ট্রিটে আসার আগে সে ধূসর কুয়াশার উপরে সেই রহস্যময় জায়গায় বসে ডিভাইন করে নিয়েছিল যে এই যাত্রায় কোনো বিপদ আছে কিনা, এবং উত্তর পেয়েছিল যে এটা খুবই নিরাপদ। প্রশ্ন? রাফটারের ঠোঁট দুটো কেঁপে উঠল এবং সে তিক্তভাবে হেসে বলল, আবার শুরু হলো। আমি কি কখনোই এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাব না? এর আগেও কি অনেকেই তোমার কাছে প্রশ্ন নিয়ে এসেছিল? ক্লাইন মোরেত্তি একই প্রসঙ্গ ধরে কথা চালিয়ে গেল। না, শুধু প্রশ্ন না। আমার চাচা, সম্মানীয় বৃদ্ধ ভিসকাউন্ট পাউন্ড মারা যাওয়ার পর আমার সাথে অনেক কিছুই ঘটেছে। সেই অমায়িক বৃদ্ধ বাটলার কোনো কারণ ছাড়াই কাজ ছেড়ে দিল, আর তারপর একেবারে গায়েব হয়ে গেল। ওই কাজের লোক আর দাসীরা কোনো পূর্বাভাস ছাড়াই একের পর এক বদলে যেত। তারা সবাই ছিল একেবারে অচেনা আর শীতল স্বভাবের। তারা কিছু একটা খুঁজছিল। হ্যাঁ, তারা নিশ্চিতভাবে কিছু একটা খুঁজছিল। তখন আমার বয়স ১০ বছরও হয়নি। আমি শুধু চেয়ে চেয়ে দেখতাম, আর কাউকে কিছু বলার সাহস পেতাম না। আমার ভয় হতো যে আমি হয়তো আর কখনোই ঘুম থেকে উঠতে পারব না। রাফটার এমনভাবে উত্তর দিল যেন সে প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কিছু একটা খুঁজছিল? তারা কি সেই মাটির তলার কাঠামোটা খুঁজছিল, নাকি পাউন্ড পরিবারের গুপ্তধন খুঁজছিল, যেমন অশুভ আত্মার আশেপাশে পুঁতে রাখা বিয়ন্ডার বৈশিষ্ট্য আর রহস্যময় জিনিসপত্র? রাজপরিবার আর চার্চগুলো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছিল, কারণ ওপরমহলের কর্তারা তো ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স কনজারভেশন অ্যান্ড ইনডিস্ট্রাক্টিবিলিটি সম্পর্কে জানতেন। যেহেতু পাউন্ড পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল, তাই এই জিনিসগুলো তো তাদের ফিরিয়ে নেওয়ার কথা, তাই না? যদি না বৃদ্ধ ভিসকাউন্ট পাউন্ড প্রচুর চড়া দাম দিয়ে একই সিকোয়েন্সের অন্য কোনো বিরল বিয়ন্ডার বৈশিষ্ট্য আর রহস্যময় জিনিসপত্র কিনে সেই মাটির তলার কাঠামোর ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে থাকেন। চুপচাপ সব কথা শোনার পর ক্লাইন মোরেত্তি মনে মনে অনেকগুলো অনুমান দাঁড় করাল। তাকে দেখে বেশ নিশ্চিন্ত মনে হচ্ছিল, কিন্তু আসলে সে যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। এইসব কতদিন ধরে চলছিল? আমি জানি না। আমার চারপাশের মুখগুলো আমার একদম অচেনা। আমি কি করে নিশ্চিত হব যে বাকি লোকগুলোও তাদের সাথে হাত মেলায়নি? হে, আমি এমন ভান করতাম যেন কিছুই খেয়াল করিনি। কয়েক বছর আতঙ্কে কাঁপার পর
তারাই আমাকে মদ্যপান, যৌনতা, জুয়া, গাঁজা টানা এবং এমন সব কাজে প্রলুব্ধ করেছিল যাতে আমাকে দেখতে একেবারে একটা আবর্জনার স্তূপের মতো লাগে। রাফটার পাউন্ড কিছুটা পাগলের মতোই হেসে উঠল। তারা শেষমেশ স্বস্তি পেয়েছে আর এখন আর আমার ওপর নজর রাখে না। যখন আমি ওই বাড়িটা বেচে দিলাম, হুশ, তারা সবাই চলে গেল। কে কোথায় গেল তার কোনো ধারণাই নেই। না, তারা নিশ্চয়ই এখনও গোপনে আমার ওপর নজর রাখছে, আমাকে পুলিশের কাছে যেতে বাধা দিচ্ছে। ঠিক, তারাই আমাকে পুলিশ ডাকতে দিচ্ছে না। এই লোকটার নিশ্চিত কোনো মানসিক অসুস্থতা আছে। সে যা বলল তা সত্যি নাকি মিথ্যা সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তার অরাতে মেজাজের রঙের পরিবর্তনগুলো যুক্তিযুক্ত বলেই মনে হচ্ছে, কিন্তু এমনও তো হতে পারে যে সেভাবে সে বৃদ্ধ ভিসকাউন্টের মান রাখতে পারেনি আর নিজের এই অধঃপতনের একটা অজুহাত হিসেবে এই পুরো ঘটনাটা কল্পনা করে নিয়েছে। পরবর্তীতে সে নিজেকে এই কথাই বারবার বলতে থাকবে যতক্ষণ না সে নিজেই এটা পুরোপুরি বিশ্বাস করে নেয়। সব বিষয়ে অল্প অল্প জ্ঞান রাখা একজন যোগ্য কিবোর্ড ওয়ারিয়ার হিসেবে ক্লাইন মোরেত্তি তার আগের জীবনে ঠিক এরকম অনেক ঘটনাই দেখেছিল। 2 সেকেন্ড চিন্তা করার পর সে জিজ্ঞেস করল, ওই লোকগুলো তোমাকে কি জিজ্ঞেস করত? তারা আমাকে জিজ্ঞেস করত বৃদ্ধ ভিসকাউন্টের ওই দুটো বাচ্চা কিভাবে মারা গিয়েছিল। তারা আমাকে জিজ্ঞেস করত এই বছরগুলোতে বৃদ্ধ ভিসকাউন্টের মধ্যে কি কি অস্বাভাবিক আচরণ দেখা গিয়েছিল। ওই সময় আমার বয়স 10 বছরও ছিল না, তাই আমি কিছুই জানি না। রাফটার তার হাত দুটো নেড়ে চাপা গর্জনের মতো শব্দ করে উঠল। শান্ত হও, দয়া করে শান্ত হও। ক্লাইন মোরেত্তি তার বাম হাতটা নিচে নামাল এবং ব্যারনেট পাউন্ড আসলেই সেই মাটির তলার কাঠামো সম্পর্কে কিছু জানত কিনা সেটা বিভিন্ন দিক থেকে নিশ্চিত করার চেষ্টা করল। প্রশ্ন আর উত্তরের এই পর্ব চলতে চলতে বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। ক্লাইন মোরেত্তি কর্কশ গলায় বলল, মনে হচ্ছে তুমি সত্যিই কিছু জানো না। তোমাকে বিরক্ত করার জন্য আমি খুব দুঃখিত, কিন্তু এখন আমার যাওয়ার সময় হয়েছে। সে উঠে দাঁড়াল, হালকা করে মাথা নোয়াল আর তাকে দেখতে খুবই ভদ্র মনে হল। আর প্রায় একই সাথে রাফটার পাউন্ডের চেহারার সেই উত্তেজনা আর ভেঙে পড়ার ভাবটা মুহূর্তেই উধাও হয়ে গেল। তার হালকা নীল চোখ দুটো অস্বাভাবিক রকমের গভীর হয়ে উঠল, যেন সে কিছু একটা খুঁটিয়ে দেখছে। যখন সে দেখল অনুপ্রবেশকারী সোজা হয়ে দাঁড়াতে যাচ্ছে, সে সাথে সাথেই তার আগের সেই অভিনয় ফিরে গেল। দুঃখ, রাগ, পাগলামি, তিক্ততা এবং মানসিক অস্থিরতার একটা নিখুঁত রূপ। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা রহস্যময় কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হল, ক্রিমজন। ক্লাইন মোরেত্তি একটা স্লাম্বার চামের ভেতর আধ্যাত্মিক শক্তি প্রবেশ করাল এবং তার খালি বাম হাত দিয়ে সেটা রাফটারের দিকে ছুঁড়ে মারল। মরমরে শব্দের মাঝেই এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি চারপাশে ছড়িয়ে পড়ল এবং ব্যারনেট পাউন্ডকে ঘিরে ফেলল, যার ফলে সে নিজের অজান্তেই চোখ বন্ধ করে ফেলল এবং দুর্বলভাবে বিছানায় লুটিয়ে পড়ল। আমি দুঃখিত। এর আগের প্রশ্নগুলো ছিল সামনে যা হতে চলেছে তার সাথে মিলিয়ে দেখার জন্য। এর পরের ধাপটা হল তোমার স্বপ্নে প্রবেশ করা এবং স্পিরিট চ্যানেল করা। ক্লাইন মোরেত্তি রাফটারের পাজামায় হালকা চাপড় দিল আর বুকের ওপর হাত রেখে সে আরেকবার মাথা নোয়াল। তারপর সে ড্রিম চাম ব্যবহার করে একটা নাইটমেয়ারের মতো রাফটারের স্বপ্নে প্রবেশ করল। সেই ধূসর, খণ্ডিত এবং অনবরত ঝলকানি দেওয়া জগতের মাঝে ক্লাইন মোরেত্তি খুব শান্তভাবে রাফটারের পাশে হাঁটছিল আর দেখছিল কিভাবে সে ওইসব দাসদাসীদের ফাঁকা মুখগুলো দেখছে, যাদের চেহারায় কোনো বৈশিষ্ট্য ছিল না, কিন্তু তারা এক অদ্ভুত আর ভয়ঙ্কর অনুভূতি ছড়াচ্ছিল। সে দেখল রাফটার মাথা ঘোরাতেই একটা বৃদ্ধ চেহারা নীরবে তার দিকে তাকিয়ে আছে। সে দেখল রাফটার কিভাবে এক কোনায় গুটিসুটি মেরে কাঁপছে আর একটু একটু করে একটা ছায়া তাকে গ্রাস করে নিচ্ছে। এটা তো সে একটু আগে যা বর্ণনা করেছিল ঠিক তার সাথেই মিলে যাচ্ছে। ক্লাইন মোরেত্তি স্বপ্নটাকে এমনভাবে পরিচালনা করার চেষ্টা করল যাতে পুরো পরিস্থিতিটা বোঝা যায়, কিন্তু মনে হল ব্যারনেট পাউন্ডের এই বিষয়গুলো নিয়ে খুব গভীর কোনো মানসিক ট্রমা আছে। সামান্যতম কোনো উস্কানি পেলেই সে তার স্বপ্নের ভেতর চিৎকার করে উঠত আর পাগলের মতো ছুটতে শুরু করত। এর কারণে ক্লাইন মোরেত্তির পক্ষে আর কোনো বাড়তি তথ্য বের করা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াল। তাই সে স্বপ্ন থেকে বেরিয়ে আসল এবং রাফটার পাউন্ডের ওপর আরও একটা স্লাম্বার চাম প্রয়োগ করল। তারপর মিডিয়ামশিপ রিচুয়ালের মাধ্যমে তার স্পিরিট চ্যানেল করার প্রস্তুতির জন্য অ্যামান্থা এক্সট্র্যাক্ট আর অন্যান্য উপকরণ বের করে নিল। নিজেকে প্রস্তুত করার পর ক্লাইন মোরেত্তির আধ্যাত্মিক শক্তি সেই চিন্তার ঝড়ের ভেতর দিয়ে প্রবেশ করল এবং রাফটারের একটা মায়াবী প্রতিচ্ছবি দেখতে পেল, যেই প্রতিচ্ছবিটা তৈরি হয়েছিল বডি অফ হার্ট অ্যান্ড মাইন্ডের ওপর ভিত্তি করে। বৃদ্ধ ভিসকাউন্ট মৃত্যুর আগে তোমাকে কি বলেছিলেন? প্রশ্নটা করার আগে ক্লাইন মোরেত্তি এক মুহূর্তের জন্য ইতস্তত করল। রাফটার পাউন্ড ঘোরলাগা মাথায় উত্তর দিল, তিনি চান আমি যেন পরিবারের মান ধরে রাখি। আর কি? ক্লাইন মোরেত্তি বেশ জোর দিয়েই আবার জিজ্ঞেস করল। তিনি চেয়েছিলেন আমি যেন পূর্বপুরুষদের সেই গৌরবের কথা মনে রাখি। রাফটার শূন্য দৃষ্টিতে উত্তর দিল। ক্লাইন মোরেত্তি মাথা নেড়ে জিজ্ঞেস করল, ওই লোকগুলো কি খুঁজছিল? আমি জানি না। রাফটার একই উত্তর দিল।
ক্লাইন মোরেত্তি আরও বেশ কিছুক্ষণ প্রশ্ন করল এবং পাউন্ডের আগের দেওয়া উত্তরগুলোর সাথে এগুলো মিলিয়ে দেখল, আর শেষমেশ এই সিদ্ধান্তে পৌঁছাল যে ব্যারোনেট পাউন্ড কোনো মিথ্যা বলেনি এবং সে এতক্ষণ যা যা বলেছে তা সত্যিই ছিল। এরপর সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। সে চিন্তার সেই ঝড় পার হয়ে নিজের প্রসারিত আধ্যাত্মিক শক্তিকে আবারও নিজের শরীরে ফিরিয়ে আনল। এরপর ক্লাইন মোরেত্তি খুব নিখুঁতভাবে চারপাশটা গুছিয়ে নিল এবং আজিকের তামার বাঁশিটা কয়েকবার শূন্যে ছুঁড়ে লুফে নিল, যাতে এর প্রকৃতি ব্যবহার করে ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য ডিভাইন বা তদন্তের কাজে বাধা সৃষ্টি করা যায়। আপনার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ, মিস্টার ব্যারোনেট। সবকিছু শেষ করার পর ক্লাইন মোরেত্তি আরও একবার মাথা নোয়াল। তারপর সে ঘুরে দাঁড়াল, জানালাটা খুলল, রাস্তায় লাফিয়ে পড়ল এবং রাতের অন্ধকারের মাঝে একেবারে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর রাফটার পাউন্ড হঠাৎ করেই তার চোখ দুটো খুলল। তার ওই হালকা নীল চোখের চারপাশে ফেটে যাওয়া রক্তনালীর একটা স্পষ্ট বৃত্ত তৈরি হয়েছিল। সে এক ঝটকায় উঠে বসল এবং খোলা ওরিয়েল জানালাটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। ইস্টবোরোর দিকে একটা লম্বা পথ ঘুরে আসার পর ক্লাইন মোরেত্তি তার ছদ্মবেশ ধুয়ে ফেলল এবং সাধারণ পোশাক পরে নিল। যেন কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে সে চেরুড বোরোর 15 নম্বর মিন্স্ক স্ট্রিটে ফিরে আসল। সে কোনো বিশ্রাম নিল না, আর মাটির তলা সেই কাঠামো নিয়ে তার এখন কি করা উচিত সেটা নিয়েও কোনো চিন্তা করল না। উল্টো সে আবারও সেই কুয়াশার ভেতর প্রবেশ করল। সেই প্রাচীন লম্বা টেবিলের একেবারে শেষ প্রান্তে বসে ক্লাইন মোরেত্তি ধীরে ধীরে তার হাতের মুঠো খুলল। সেখানে কয়েক গাছা বাদামি চুল রাখা ছিল। এগুলো ছিল রাফটার পাউন্ডের চুল, যেই চুলগুলো রাফটার যখন ঘুমাচ্ছিল তখন সে সংগ্রহ করেছিল। এখনও শেষ একটা ধাপ বাকি আছে, ধূসর কুয়াশার ওপর ডিভাইন করে ব্যাপারটা নিশ্চিত করা। ক্লাইন মোরেত্তি মনে মনে বিড়বিড় করে বলল। তারপর সে একটা কলম আর কাগজ তৈরি করে নিল। সে আগে থেকেই মনে মনে যেই বিষয়টা ভেবে রেখেছিল সেটা কাগজের ওপর লিখে ফেলল। রাফটার পাউন্ডের ভবিষ্যৎ। আমি দেখতে চাই ভবিষ্যতে তোমার সাথে ঠিক কি ঘটবে, যাতে আমি তোমার অতীতটাকে নিশ্চিত করতে পারি। ক্লাইন মোরেত্তি চেয়ারের সাথে হেলান দিয়ে ডিভাইন করার মন্ত্রটা আবৃত্তি করতে শুরু করল। যেহেতু এই প্রাচীন কাঠামোর সাথে 6 জন গোড়া ঈশ্বরের সম্পৃক্ততা ছিল, তাই সরাসরি ডিভাইন করলে কোনো সমস্যা হতে পারে ভেবে সে ভয় পাচ্ছিল। তাই সে নিজের চিন্তাধারা পাল্টে ফেলল আর রাফটার পাউন্ডের ভবিষ্যৎ সম্পর্কে জানার সিদ্ধান্ত নিল।